সিলেট থেকে কার্গো ফ্লাইটে ইউরোপে পণ্য যাবে রোববার। প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব চালুর দাবি। চট্টগ্রামের লালদিঘি মাঠে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। বৈশাখী মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, ব্যবসায়ী সাইফুল আলম ও তার সঙ্গীরা অটোরিকশায় চড়ে মাছের রেণু কিনতে যাচ্ছিলেন। মহাসড়কের ডুবাইল এলাকায় একটি মোটরসাইকেল তাদের রাস্তা আটকায়। অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় সাইফুল বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত সাইফুল আলমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান চলছে। স্বস্তি ফিরছে না রাজধানীর বাজারে। সরবরাহে কোনো সংকট না থাকলেও নাগালে আসছে না সবজি। বাড়তি পেঁয়াজের দামও। সরু চালের কেজিও 90 টাকার ওপরে। বিক্রেতা নানা অজুহাত দিলেও বাজার তদারকির অভাবকেই এর বড় কারণ বলছেন ভোক্তারা। গ্রীষ্মে সবজির কমতি নেই রাজধানীর বাজারে, তবে এতে হাত দেয়া দায় ভোক্তার। দামে ফিরছে না স্বস্তি। বেগুন, কাকরোল, ধুন্দলের কেজি 100। শসা, পেঁপে, বরবটির জন্য গুনতে হচ্ছে অন্তত 60 টাকা। গত সপ্তাহে যে কাঁচামরিচ ছিল 60 টাকা, এখন এর দাম 80 টাকা। এ নিয়ে ক্রেতাদের নানা অজুহাত থাকলেও তদারকির অভাব দেখছেন ক্রেতা। চাহিদা বেশি, লাগে মাল বিক্রিও বেশি হয়, দামও বেশি। বাজার তো তুলনামূলক রমজান মাসে ভালোই ছিল, নিয়ন্ত্রণ ছিল। এখন তো নাই, এখন আবার তদারকি কমে গেছে। তদারকি করলে আল্লাহর রহমতে আরো কমে যাবে আর কি। দাম বেড়েছে পেঁয়াজেরও। দেশি 60 থেকে 65 আর আমদানির পেঁয়াজের কেজি 50 টাকা। করলা মাত্র 40 টাকায় কিনলাম, আরো একদম পরিষ্কার সুন্দর করে করলা 50 টাকা পটল। অন্যদিকে 2 সপ্তাহ ধরেই চড়া চালের বাজার। সরু 90 থেকে 100 আর মোটা চালের কেজি 60 টাকার বেশি। তবে সরবরাহের কমতি নেই। যা দেখতেছি মানে আরো খালি বাড়তেই আছে, না কমার লক্ষণ নাই। ডিমের দামও ডজনে বেড়েছে 5 টাকা। গত সপ্তাহে 125 টাকার ফার্মের ডিম এখন কিনতে হচ্ছে 130 টাকা ডজনে। তবে স্বস্তি ফিরেছে মুরগির দামে। ব্রয়লার 170 আর সোনালী মিলছে 230 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাইরে বিভিন্ন বাজারে বেড়েছে সবজির দাম, তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দর। বরিশালে 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। পটল 60, বরবটি 80, করলা 60, বেগুন 80, কাকরোল 120 টাকায় বিক্রি হচ্ছে। প্রায় একই চিত্র চট্টগ্রামে। পটল 80, পেঁপে 80, ঝিঙার দাম হাঁকা হচ্ছে 100 টাকা। তবে 20 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। স্থিতিশীল রয়েছে সব ধরনের চালের দর। রাজশাহীতে 2 থেকে 5 টাকা বেড়েছে পেঁয়াজ, কাঁচামরিচ ও চালে। সিলেটে 5 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 55 টাকায়। বগুড়ায় 10 টাকা বেড়েছে পেঁয়াজে। সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। মুরগির দাম এখন কমছে, কিন্তু ওদিকে কাঁচামালের দাম মানে সবজির দাম আবার বৃদ্ধি হয়েছে। গরমকালে এই আপনার ক্ষেতের মধ্যে যেহেতু সবজি কম, সরবরাহ কম, সেজন্য একটু দাম বেশি আর কি। মানে সবজির আমদানিটা কম, দামটা একটু বেশি। যেরকম 70 টাকা কেজি বেগুন, ডাঁটা 140 বা 160 টাকা কেজি। বাজার মনিটরিং ব্যবস্থা করা দরকার, যার জন্য বিক্ষিপ্ত মূল্য, এক জায়গায় এক দাম, অন্য জায়গায় অন্য দাম। দেখা যাচ্ছে ডিফারেন্স অনেক, একটু বাজার ঘুরলেই ডিফারেন্স পাওয়া যায় আর কি। আগামী রোববার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করা হবে এই টার্মিনাল থেকে। তবে ব্যবসায়ীরা বলছেন, প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব না থাকায় খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি এখনও বেশ চ্যালেঞ্জিং। 2022 সালে সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয় অত্যাধুনিক কার্গো টার্মিনাল, কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপের অনুমোদিত প্যাকেজিং ব্যবস্থা না থাকায় এর কার্যক্রম শুরু করা যায়নি। অবশেষে আগামী রোববার চালু হচ্ছে টার্মিনাল। ফলে সিলেট অঞ্চলের কৃষিজ ও হিমায়িত খাদ্যপণ্য, ফুল, হস্তশিল্প, চামড়াজাত সহ বিভিন্ন পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। আমরা আসলে খুবই আনন্দিত
এবং সিলেট চেম্বারের দীর্ঘদিনের দাবি ছিল এটা। আমরা এটা নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অতীতে এটা নিয়ে মানে যোগাযোগ করেছি এবং চেষ্টা করেছি এখানে সিলেট থেকে একটা কার্গো বিমান চালু করার জন্য। প্রথম ধাপে স্পেনে ৬০ মেট্রিক টন গার্মেন্টস পণ্য রপ্তানির মাধ্যমে কার্গো টার্মিনালের যাত্রা শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ টার্মিনাল রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। স্পেন তো শুধু স্পেনের জন্য সে আবার যারা ফিদার আরও কুরিয়ার সাব করে ডিস্ট্রিবিউট করতে পারে, নেদারল্যান্ড পাঠাতে পারে, জার্মানি পাঠাতে পারে। টার্মিনালের প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব দ্রুত চালুর দাবি ব্যবসায়ীদের। স্থানীয় কোনো ল্যাবও নাই, কোনো প্যাকেজিং সিস্টেমও নাই। আমার মনে হচ্ছে সরকার এই উদ্যোগ গ্রহণ করতেছে, আমি স্বাগত জানাই। সাথে সাথে সিলেটে একটা প্যাকেজিং সিস্টেম এবং ল্যাবের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। ওসমানী বিমানবন্দরে এরই মধ্যে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউস নির্মাণ করা হয়েছে। দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি বসানো হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে লালদিঘি মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এবছর এই খেলায় ১১৬তম আসর। এতে অংশ নেবেন বিভিন্ন জেলার শতাধিক বলি। প্রতি বছর প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠের আশপাশে বড় এলাকা জুড়ে বসে মেলা, ছাড়িয়ে যায় সড়কেও। এবার তা কিছুটা সীমিত করা হয়েছে। পুলিশ বলছে, যানজট ঠেকাতে এবার সড়কে মেলা বসা নিয়ে কঠোর অবস্থানে প্রশাসন। তবে শেষ দিকে অনেক বিক্রেতা রাস্তায় বসে পড়েন। ব্রিটিশদের বিরুদ্ধে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে এই খেলার প্রবর্তন করেন আন্দরকিল্লার বদরপাতি লেইনের আব্দুল জব্বার সওদাগর। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, বলি খেলা শুরু হয়েছে কিনা, আর মেলাও তো বসেছে, সেটি কতটা জমে উঠেছে? ঘড়ির কাঁটায় ৪টা বাজার সাথে সাথেই যে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসর, সেটির উদ্বোধন করেছেন চট্টগ্রাম পুলিশ কমিশনার আসিফ আজিজ। বলি খেলা ইতিমধ্যেই যে মূল মঞ্চ অর্থাৎ যে রিং তৈরি করা হয়েছে বালি দিয়ে সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবারের বলি খেলায় চট্টগ্রাম জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক বলি অংশ নিচ্ছেন। ইতিমধ্যেই বলি খেলার কয়েকটি রাউন্ড শেষ হয়েছে। আমরা দেখেছি নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ এই বলি খেলা বলি হিসাবে অংশ নিয়েছেন, যারা বছরের পর বছর এই বলি খেলায় অংশ নিচ্ছেন। আমরা যদি এই বলি খেলার ইতিহাসটি একটু জানি, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ এবং চট্টগ্রামের তরুণ এবং যুবকদের উৎসাহিত করতেই চট্টগ্রামের বদরপতি এলাকার যে ঐতিহাসিক ব্যবসায়ী আব্দুল জব্বার, তিনি এই বলি খেলার প্রচলন শুরু করেন ১৯০৯ সালে। সেই থেকেই এই বলি খেলার প্রচলন এবং তার স্মৃতি রক্ষার্থেই এত বছর সময় পরেও আসলে এই বলি খেলার আয়োজন করা হচ্ছে চট্টগ্রামের এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে। আমরা দেখেছি লালদিঘির বলি খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের নগরীর নানা প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ, শুধুমাত্র পুরুষ বা শিশুরা নয়, আমরা দেখছি নারীরাও এসেছেন এই বলি খেলা দেখতে। যদিও মানে ইতিহাসের পরম্পরায় আসলে এই বলি খেলার প্রচলন এখন একদমই আনুষ্ঠানিকতায়, কিন্তু যে কারণে এই বলি খেলার প্রচলন শুরু হয়েছিল সেটির আসলে সে সময়ের পরও এখনো এখানকার তরুণরা, এখন যারা ঐতিহ্য ধারক বাহক বা সংস্কৃতির ধারক বাহক, তারা এটিকে বজায় রেখেছেন। আমরা দেখেছি মানুষজন বলছেন যে ঐতিহাসিক এই বলি খেলাকে ঘিরে তাদের যে উৎসব উদ্দীপনা এবং তাদের যে উৎসবের আমেজ, সেটির অংশ হতেই তারা এখানে ছুটে আসেন এবং তারা বলছেন যে এই ঐতিহাসিক ১১৬ বছর যে ঐতিহাসিক জব্বারের বলি খেলা, সেটি যাতে আরো কয়েক মানে বংশ পরম্পরা আরো যাতে অনেক বছর এগিয়ে যায় এবং যে ধরনের উন্মাদনা তৈরি হয়েছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম যাতে এই ঐতিহ্য ছড়িয়ে পড়ে এবং নতুন নতুন বলি যাতে তৈরি হয়। এবং বলা হচ্ছে যারা বলি খেলায় অংশ নিতে এসেছেন তারা বলছেন যে বলিরা এখানে আসলে ঐতিহ্যের অংশ হতে এখানে আসে, কিন্তু তারা সেই পরিমাণ তাদের যে পরিমাণ শ্রম ঘাম বা বছর ধরে তাদের যে তৈরি হতে হয় সেই ধরনের তারা আসলে প্রতিদিন এখানে পান না। তারা বলছেন যে তারা চ্যাম্পিয়ন হয়, তারাই শুধুমাত্র এখানকার যে আর্থিক পুরস্কার সেটি পেয়ে থাকেন। অর্থাৎ তারা বলছেন যে যারা অংশগ্রহণ করেন তাদের জন্য যাতে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়, আর্থিক পুরস্কারের যে ব্যবস্থা করা হয় সেটি তারা বারে বারে বলছেন। আমরা দেখেছি এখানকার এই বলি খেলা হওয়ার শুরুর সাথে সাথেই এখানকার যে স্থানীয় যারা উৎসুক জনতা এসেছেন তারা আসলে তালি দিয়ে বলিদেরকে উৎসাহ দিচ্ছেন এবং তারা এই অনেকে আমাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তারা আসলে শুধুমাত্র এই বছরই নয়
বিগত কয়েক দশক ধরে অনেকে এই বলি খেলায় অংশ নিচ্ছেন। আমরা দেখেছি কয়েকজন বলি যারা 50 বছরের অধিক সময় ধরে এই বলি খেলায় আসছেন এবং অংশ নিচ্ছেন, তারা বলছেন যে হার জিতের কারণে তারা আসছেন সেটি নয়, যে ঐতিহ্য, যে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়া যে সংস্কৃতি, সেটিকে ছড়িয়ে দিতে তারা এখনো তাদের বয়স হয়ে গেল তারা আসছেন। এবং আমরা দেখছি বলিরা সারি সারি দাঁড়িয়ে আছেন, এই সকল বলিরা অংশ নেবেন। গতবারে যে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ, তিনিও এসেছেন, তিনিও আশা করছেন এবারে তিনি চ্যাম্পিয়ন, গতবারের মতো আবারও তিনি চ্যাম্পিয়ন ট্রফিটি নিয়ে যাবেন। তবে অন্য বলিরা ছাড় দিয়ে দিতে নারাজ, তারা বলছেন তারা লড়ে যাবেন। এবং যে বলি খেলার আমরা দেখছি যে বাদ্যযন্ত্র, এটি আসলে বলিদেরকে উৎসাহ দিতেই এই আয়োজন, এটি আসলে শুধুমাত্র নতুন করে নয়, এটি একেবারে শুরু থেকেই বলিদেরকে উৎসাহ উৎসবের আমেজ, তারই একটি বহিঃপ্রকাশ, তারই একটি প্রতীক এই বাদ্যবাজনা। এবং বলিরা আসলে এটিতে উৎসাহ পেয়েছেন এবং অনেক বলি এই যে বাদ্যবাজনা হচ্ছে সেখানে সামিল হন। আমরা দেখছি যে চট্টগ্রাম ঘিরে এই বলি উৎসব, বলি খেলা ঘিরে এবং যে আশেপাশে বৈশাখী মেলা, সেটি ঘিরে মানুষের উন্মাদনা অনেক বেশি। এখন পর্যন্ত বলি খেলা চলছে, অপেক্ষায় আছে এবারের 116তম আসরের বলি খেলায় চ্যাম্পিয়ন মুকুটটি কার মাথায় যায়। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের আলিমুদ্দিন নামে এক যাত্রীর কাপড়ে গলানো এসব স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, স্বর্ণের পেস্ট যাত্রীর শরীরের কাপড়ে লাগানো। কাপড় পোড়ানোর পর জব্দ করা স্বর্ণের পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি। স্বর্ণগুলোর দাম কোটি টাকার ওপরে হতে পারে বলে প্রাথমিক ধারণা কাস্টমস কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত জেল সুপারের বিরুদ্ধে বন্দীদের বরাদ্দের চালসহ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ বিষয়ে কারা মহাপরিদর্শককে চিঠি দেওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 2023 সালের সেপ্টেম্বর থেকে এবছরের 7 এপ্রিল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শরীফুল ইসলাম। বর্তমানে রাজশাহী কারা একাডেমিতে কর্মরত তিনি। শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বন্দীদের জন্য বরাদ্দ করা 1.5 মেট্রিক টনের বেশি চাল এবং বিভিন্ন খাত থেকে 1,22,000 টাকা আত্মসাতের। কারা হাসপাতালের সিট বাণিজ্য, বন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য ঘুষ নেওয়ারও অভিযোগ এসেছে। আন্দোলনে সোচ্চার হলাম 5ই আগস্টের পরে, তারা আমাদের কাছে এই বিষয়ে ক্ষমাও চেয়েছিল। পরবর্তীতে আমরা এটা গুরুত্ব দিইনি। মানুষ হিসাবে ওর বিবেক বলে কোনো সম্পদ ছিল না, এইটা হলো বড় কথা, তার বিবেক ছিল না। এই যে সাহেব আসে যেটা হুকুম করে সেটাই পালন করি আমরা। আমাকে বললো যে এই ভিতর থেকে মাঠ বাড়িয়ে আসবে, খাবার বাড়িয়ে আসবে, তুমি এগুলা নিয়ে যাই গরুকে খাওয়াইবে। জেলার বৈষম্য বিরোধী ছাত্রনেতারা কারা মহাপরিদর্শকের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি দেন। পরে নতুন দায়িত্বপ্রাপ্ত জেল সুপারও বিষয়টি অবহিত করেন আইজি প্রিজনকে। বিষয়টি তদন্তে এরই মধ্যে নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। আমি এরকম একটা চিঠি পেয়েছি, তদন্ত করব, তদন্ত করে যদি কোনো অ্যানোমালিস পাওয়া যায় তখন আমি সেইভাবে তদন্ত রিপোর্ট জমা দিব এবং সেভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা সিদ্ধান্ত হবে সেটা। এদিকে শরীফুল ইসলামের বক্তব্য নিতে বারবার মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। তবে চাঁপাইনবাবগঞ্জ কারা কর্তৃপক্ষ জানায় চাল ও অর্থ ফেরত দিতে চেয়েছে শরীফুল ইসলাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় আসামি মোহাম্মদ বিশাল ও সহযোগী মোহাম্মদ নাহিদকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায় তথ্য প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জে শাহজাদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিশাল মামলার 2 ও নাহিদ 6 নম্বর আসামি। এ নিয়ে মোট গ্রেপ্তার 4 জন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। গত 16 এপ্রিল এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেন ও ভাইয়ের উপর হামলা হয়। এতে আকরাম নিহত হন। পরে ছেলে বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ করে মামলা করেন।
ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত একটি ছুরি। সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত 20 এপ্রিল ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে অটোরিকশা চালক মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় হত্যা মামলা হলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিহত স্ত্রী জয়তুন বেগম এবং তার পরকীয়া প্রেমিক তোফাজ্জল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, পরকীয়ার জেরেই অভিযুক্তরা মোহাম্মদ আলীকে হত্যা করেছে। গতকালকে রাত আনুমানিক 10টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সে এক সময় এই ঘটনাটা স্বীকার করে সে জানায় যে মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুন তার সাথে এই তোফাজ্জলের একটা পরকীয়ার সম্পর্ক ছিল। নাটোরের সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার পারহালসা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, রাত 2:30টার দিকে সাবেক ব্যাংক কর্মকর্তা আয়ুব আলীর বাড়িতে 10 জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় পরিবারের সব সদস্যের অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও পা বেঁধে ফেলে। পরে 5 ভরি স্বর্ণালংকার ও নগদ 20,000 টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভোলার দৌলতখানে অস্ত্র ও জাল টাকাসহ 3 ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। মধ্যরাতে উপজেলার মদনপুরের চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, 3টি দেশীয় অস্ত্র, 4 রাউন্ড কার্তুজ এবং 9,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক করা হয় আলাউদ্দিন, জহিরুদ্দিন ও লাকমারে নামের 3 ডাকাতকে। চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3টি দেশীয় অস্ত্র, 4 রাউন্ড কার্তুজ এবং 9টি 1,000 টাকার জাল নোট সহ 3 জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়। সাতক্ষীরার কুমিরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা ও মেয়ে। দুপুরে সাতক্ষীরা খুলনা মহাসড়কের কদমতলা মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানান, অপূর্ব সাধু স্ত্রী সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে সাগরদাড়ি তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। কদমতলা মোড় থেকে সাগরদাড়ির দিকে যাওয়ার সময় ঢাকা থেকে আসা ইমাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মা ও ছেলে ঘটনাস্থলে মারা যায়। পরে বাবা ও মেয়েকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে কিশোর ও তরুণ অপরাধী চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, 22 এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় 23 এপ্রিল বিস্ফোরক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়। এরপর অভিযানে নেমে পুলিশ 7 কিশোর ও তরুণকে গ্রেপ্তার করে। এরা সবাই ওই ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর দোষীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। আগামী 1 বছরের মধ্যে শিল্প স্থাপনের জন্য প্রস্তুত হবে পটুয়াখালী ইপিজেড। বালু ভরাট সহ অবকাঠামো উন্নয়ন শেষে প্লট বরাদ্দ পাবেন বিনিয়োগকারীরা। প্রকল্পটি চালু হওয়ার পর গতি আসবে উপকূলীয় অর্থনীতিতে। ইপিজেডের সব শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থান হবে 2 লাখ মানুষের। দ্রুত এগিয়ে চলছে পটুয়াখালীর রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের কাজ। 1443 কোটি টাকার প্রকল্পটি 2026 সালে শেষ হওয়ার কথা রয়েছে। শিল্প কারখানা স্থাপনের পর ইপিজেডে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। প্রকল্পটি কেন্দ্র করে চাকরি, ব্যবসা বাণিজ্য সহ ঘুরে দাঁড়াবে উপকূলীয় অর্থনীতি।
দেশি বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মাঝে পর্যায়ক্রমে দেয়া হবে প্লট বরাদ্দ। মোট 418 একর জমির মধ্যে ইতিমধ্যে 130 একর জমিতে বালু ভরাট হয়েছে। জমিদাতা 126 পরিবারের জন্য নির্মাণ হবে নতুন আবাসন, থাকবে পুকুর, মসজিদ সহ নানা আধুনিক সুবিধা। ফলে আমাদের দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, মানুষের মানব সম্পদের উন্নয়ন হবে। পড়াশোনা করে চাকরির জন্য ঢাকা কেন্দ্রিক হই বা শহর কেন্দ্রিক হইতে পারে আমাদের নিজ জেলায় নিজেই আমরা কাজ করতে পারবো। প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে 315 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার ড্রেনেজ, 4টি 6তলা কারখানা ভবন ও 3টি 10তলা অফিস ভবন। এছাড়া রয়েছে আবাসিক ভবন, অফিস জোন, নিরাপত্তা অফিস ও জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 54টি পুনর্বাসন ঘর নির্মাণ প্রকল্প। ইপিজেডে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে 33 কেবি সাবস্টেশন, 15 কিলোমিটার 11 কেবি হাই টেনশন লাইন ও একটি 11 কেবি জিআইএস সাবস্টেশনও নির্মাণ করা হবে। 6 মাসের মধ্যে এই পুরো প্রকল্প মাটি ভরাট কাজ শুরু হয়ে যাবে, শেষ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। সম্প্রতি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব। 2026 সালের শুরুতে বিনিয়োগকারীদের মাঝে ইপিজেডের প্লট বরাদ্দ শুরু হবে বলেন তিনি। এই এলাকার শিল্প উদ্যোক্তা এবং বাইরের শিল্প উদ্যোক্তা এখানে এসে ব্যবসা শুরু করতে পারে, তাদেরকে এখানে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করব। এই প্রকল্পের আওতায় ইপিজেডে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য কুয়াকাটায় 2.25 একর জমিতে নির্মাণ হচ্ছে ক্লাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের শার্শা ও বেনাপোলে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে, মিলছে ভালো দামও, এতে খুশি চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার মণ্ডল জানান, চলতি বোরো মৌসুমে শার্শা উপজেলা এবার 22,500 হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে প্রায় 24,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, ফলছে বাম্পার ফলন। প্রতি বিঘায় 25 থেকে 30 মণ ধান উৎপাদন হয়েছে। কৃষকরা বলছেন 1400 থেকে 1450 টাকা বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। ফলন ভালো ও আশানুরূপ দাম পাওয়ায় খুশি তারা। এইবার আমাদের ধান ফসল খুবই ভালো, 28-30 মণ করে ফসল আসছে, অন্যবার তো 15-20 মণ করে আসে। দামও ভালো ইনশাল্লাহ। 25 মণ করে বিঘি আছে, 30 মণ করেও আসছে, তাহলে খুব বাম্পার ফলন পাচ্ছি। মজুরি পাই, তাতে আমাদের সন্তানাদি পরিবার ভালোই চলে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে গেছে 10টি দোকান। শুক্রবার রাত 3:30টার দিকে উপজেলার কুশলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে কুশলা বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এই বাজারের 10টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে কোটালীপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে 2.5 ঘন্টা পর ভোর 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 4টি চায়ের দোকান এবং মুদি, ফার্মেসি, অফিস, সেলুন, ফল ও মোবাইলের দোকান পুড়ে যায়। এতে অন্তত 15 লাখ টাকার ক্ষতি দাবি করেছেন ব্যবসায়ীরা। বৈশাখে রাঙিয়ে দাও বাংলাদেশ, এই প্রতিপাদ্যে নড়াইলের চিত্রা নদীর বাদাঘাট এলাকায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশু চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান চারুনীরের উদ্যোগে এই আয়োজন করা হয়। আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুরা গ্রাম বাংলার বিভিন্ন চিত্র ও গ্রামীণ পরিবেশ নিয়ে ছবি আঁকে। এ সময় শিশুদের আঁকা 50টি সেরা ছবি প্রদর্শন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি শিশুরা। শিশুদের জন্য এমন আয়োজন প্রতি বছর হওয়া প্রয়োজন বলে জানান অভিভাবকরা। শিশুদের মনন ও মেধা বিকাশের জন্য এই আয়োজন বলে জানায় আয়োজকেরা। গায়ের বধূরা ঘাট থেকে জল আনছে, ছোট ছেলেমেয়েরা নদীতে সাঁতার কাটছে, নদীতে পালতোলা নৌকা এটি ফুটিয়ে তুলেছে। আমি এখানে ছবি আঁকতে এসেছি, আরও অনেকে এসছে, আমার এখানে অনেক ভালো লাগছে। এই আয়োজনটা খুবই ভালো, প্রতি বছর হোক এটাই আমরা আশা রাখি। বাচ্চাদের একটা আনন্দের একটা ব্যাপার। এই ছিল সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।